গণভবন ছাড়ুন, না হয় মারা পড়বেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই শিরোনামে মানব জমিনে আজ একটি লেখা ছাপা হয়েছে, গণভবন ছাড়ুন, না হয় মারা পড়বেন। মানব জমিনের কলকাতার প্রতিনিধি, নিজস্ব প্রতিনিধি কলকাতা থেকে রিপোর্ট করেছেন মানব জমিনের জন্যে। আর এই লেখায় আসলে ভারত থেকে সম্প্রতি প্রকাশিত একটি বই, যা অনেক আলোচনার জন্ম দিচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন। ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন, এই হলো বুক টাইটল। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারত থেকে এই বইটি, যা লিখেছেন যৌথভাবে লেখক এবং সাংবাদিক জয়দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকন। যৌথভাবে বইটি লিখেছেন তিন লেখক। আর এই বইতে 2024-এর 4 এবং 5 আগস্ট গণভবনে ঠিক কী ঘটেছে সেই সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। আমাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে সেই বর্ণনা ইতিমধ্যে পড়েছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে। বাট আজ আমি ভ্রমণ করছিলাম, আর জার্নি বাই বাস। তো সেই ভ্রমণকালীন সময়ে আমার চোখে পড়ে এই লেখাটি, আর আমি পড়ে ফেলি। সেই বইয়ের বুক সামারি বলতে পারি আমরা। নির্দিষ্ট অংশ, হাইলাইটস, মানব জমিন বাংলা অনুবাদে ছেপেছে, বইটি ইংরেজিতে লেখা। তো পড়ে আমার এতটাই ভালো লাগলো এবং বিষয়বস্তুকে এতটাই ভিভিড মনে হলো, লিটারালি আই কুড ফিজিক্যালি ফিল এভরিথিং। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সেখানে ছিলাম, আমি নিজে গণভবনে উপস্থিত ছিলাম 4 এবং 5 আগস্ট। যা ঘটছিল আমি সেগুলোর প্রত্যক্ষদর্শী। আমার কাছে মনে হচ্ছিল একটা পর্যায়ে আমি ভেতরে ঢুকে গিয়েছিলাম বিষয়ের। অনেক সময় এরকম হয় আমাদের, প্রিয় দর্শক। তাই আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যখনই সময় পাবো আমার দর্শক শ্রোতার সঙ্গে এই লেখাটি শেয়ার করব। সেই কারণেই কিন্তু এই এপিসোডটি করা। তো কথা না বাড়িয়ে শুরু করব। আগাম ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখি সঙ্গে থাকবার জন্যে। আমি আশা করছি আপনারা এনজয় করবেন এই বইয়ের বিষয়বস্তু। অংশ বিশেষ তুলে ধরা হয়েছে, ধারাবাহিকভাবে তারা বাকি অংশ লিখবেন বলেছেন। তো আজকের অংশ কেমন লাগে জানালে আমি চেষ্টা করব পরবর্তীতে কন্টিনিউ করতে। তো শুরু করছি 4 এবং 5 আগস্টের বর্ণনা। কি আছে সেখানে, কি ঘটেছিল আসলে সেই দুদিন। 5 আগস্ট 2024, বেলা তখন 1:30। ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের। ভারতীয় কর্মকর্তাটি বলেন, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। আরও বলেন, আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত। ফোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে। সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান। সম্প্রতি ভারতে প্রকাশিত, এটি আমি বলে ফেলেছি, লেখকরা জানিয়েছেন গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন। তারা ঘটনাবলীর পুনর্নির্মাণ করেছেন। হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য, 2 সাবেক আওয়ামী মন্ত্রী, এনএসআই স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা, পুলিশের 2 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে। বইটিতে লেখকরা লিখেছেন, অবশ্য 4 আগস্ট বিকেলেই গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। 4 আগস্ট বিকেলে সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তারা সকলে উদ্বেগজনক খবর পেয়েই প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে
সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই আপনার দেশ ছাড়া উচিত। কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন। পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান, আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা? এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপরেও নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান হাসিনাকে জানান, তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা। তা যদি না হয় অন্তত পক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু হাসিনা গো ধরেন, বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না। সেদিনই হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন। 3 বাহিনীর প্রধান ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুল হক, এনএসআই এর প্রধান মেজর মোহাম্মদ হুসেইন আল মোর্শেদ, বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, উপকূলরক্ষী বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী। সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা। ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত। সেদিনই 91 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, বেশিরভাগ পুলিশের গুলিতে। 16 জন পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয় বলে খবর এসেছিল। এর মধ্যে 15 জনের মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার ইলিয়টগঞ্জে। উন্মত্ত বিক্ষোভকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল, চলছিল লুটপাট, আক্রান্ত হচ্ছিল দোকানপাটও। শীর্ষ সেনাকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে, তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে। সেনারাও তাদের সম্বোধন করেছে সুন্দরভাবে। সেনাকর্তারা তখনই বুঝে গিয়েছিলেন রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার উপর শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে না। এমন অবস্থায় এনএসআই প্রধান আল মোর্শেদ প্রধানমন্ত্রীকে জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন, জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেয়া। প্রধানমন্ত্রী তখন জানতে চান কী ধরনের সমঝোতা। কয়েকজন বললেন, রাজনৈতিকভাবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার অনেকে জানান, সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের হাতে তুলে দেওয়া যেতে পারে, কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি, সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেয়া যেতে পারে। কিন্তু এবারও শেখ হাসিনা সব প্রস্তাব খারিজ করে দিয়ে বললেন, নির্বাচিত হয়ে আমি ক্ষমতায় এসেছি, আমি আমার হাসি চাপাতে পারলাম না। তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করব না। হাউ ফানি। হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা যাবে। তিনি কারফিউ ভঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে জোর সওয়াল করেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে গণভবনে কি ঘটেছিল? পুলিশ কমিশনার সেদিন সন্ধ্যায় 4 আগস্ট 2024 আবারও শেখ হাসিনাকে বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ গভীর থেকে গভীরতর হচ্ছে। এই অবস্থায় পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অটল রইলেন। তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন, বাইরের শক্তি এদের মদত যোগাচ্ছে। তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমানোর পথে জোর দেন। হাসিনার কাছে যুক্তি তৈরি ছিল। তিনি বলেন, ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই। এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি একে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে। ছাত্র আন্দোলন গতি পাওয়ার পর থেকে তিনি একই কথা বলে আসছিলেন। তবে পুলিশ কমিশনার বলেন, তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে তা তারা পালন করবে। সেদিন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয়।
কিন্তু বৈঠক চলাকালীন খবর আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ঢাকার উদ্দেশ্যে লং মার্চকে 6 তারিখের বদলে 5 তারিখ করার ঘোষণা দিয়েছেন। বিপদ সংকেতের আঁচ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে ছক তৈরি নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করতে না পারে। এই অবস্থাতেও বৈঠকে উপস্থিত সেনা জেনারেল ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেন, শক্তি প্রয়োগ করে মার্চ আটকাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তারা প্রস্তাব দিলেন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক্ষুনি গণভবনে ডেকে আলোচনায় বসুন। কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেন হাসিনা। তিনি বলেন, আমি অনেকবার বলেছি কোটা বিরোধী আন্দোলন আসলে তৈরি করা, ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছে, বাইরের শক্তি মাঠে রয়েছে এবং দেশ হুমকির মুখে। এই সময় সব শক্তিকে একজোট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এদিকে বৈঠক শেষ হওয়ার আগেই উপকূলরক্ষী বাহিনীর প্রধান, এনএসআই ও ডিজিএফআই এর প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান। এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন, আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই। তাদের কাছে খবর এসেছে লক্ষ লক্ষ মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে এও জানান, দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত, তাদের মনোবলও ভেঙে গেছে। অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে ঢাকায় প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশ দেন। তখন ওয়াকারুজ্জামান জানান, সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাবেন না এবং কোনো কঠোর অবস্থান নেবেন না। হাসিনা তখন জানতে চান, কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে সেনারা কেন কঠোর ব্যবস্থা নেবে না। সেনাপ্রধান বলেন, অনেক অবসরে যাওয়া সেনা কর্মকর্তা ও সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তাই সেনারা আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না এবং ক্ষতি হয় এমন ব্যবস্থাও নেবে না। এই ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে। সেনাপ্রধান হাসিনাকে আরও জানান, তার আগের পূর্বসূরি জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং কয়েকজন অবসরে যাওয়া সেনা কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলন করে সেনা কর্মকর্তা সেনাদের রাস্তা থেকে ব্যারাকে ফিরে যেতে বলেছেন। অনেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকে ফোন ও বার্তা পাচ্ছেন যে সেনাদের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ হোক। অগত্যা সেনাপ্রধানের বক্তব্য মেনে নেওয়া ছাড়া হাসিনার সামনে কোনো পথ খোলা ছিল না। হাসিনা তখন পুলিশ প্রধানকে ফোন করেন। পুলিশ প্রধান জানান, আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ আটকাতে সব পরিকল্পনা তৈরি। তখন হাসিনা সেনাপ্রধানকে বলেন, সেনাবাহিনী যেন সাজোয়া গাড়িতে টহল দেয়। সেনাপ্রধান রাজি হয়ে যান। এরপরই সকলে চলে যান গণভবন ছেড়ে। হাসিনা ও তার বোন রেহানা রাত 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যে যার শোয়ার ঘরে চলে যান। কিন্তু মাঝরাত পর্যন্ত সেনা, পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ফোন আসতেই থাকে হাসিনার কাছে। তিনি সব ফোন নিজেই ধরেন। এরপর মাঝরাত পেরিয়ে শুতে যান। তবে জানতেন না যে গণভবনে সেটি শেষ রাত চলবে। এইটি মানব জমিন কন্টিনিউ করবে। বইয়ের বাকি অংশ আগামী ইনস্টলমেন্টগুলোতে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে আমি গণভবনে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই বর্ণনা যখন আমি পড়ছিলাম আমি উপস্থিত ছিলাম। আমি সব কিছু ফিল করতে পারছিলাম। আমি বিষয়ের গভীরে ঢুকে গিয়েছিলাম। আমি বলছিলাম যে আমি সেই সময়টিতে 4-5 আগস্ট ঢাকা থেকে 50 কিলোমিটার দূরে ছিলাম। কিন্তু আমি যেখানে ছিলাম আমার শহরে আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি আমার মতো করে চেষ্টা করেছি, যতটুকু অবদান রাখা যায় চেষ্টা করেছি। কখনো কাউকে কাউন্সিলিং করেছি, কখনো কাউকে ইন্সপায়ার করেছি, কখনো মিছিলে অংশগ্রহণ করেছি, যতটুকু সম্ভব যা সম্ভব করবার চেষ্টা করেছি। আমার 12+ ছেলেকে এইসবের সঙ্গে পরিচিত করবার চেষ্টা করেছি। এই দ্বিতীয় স্বাধীনতা বলে তাকে পরিচয় করে দিয়েছি, কারণ প্রথম স্বাধীনতা কি ও বইতে পড়েছে, ও জানে না, ওর বাবাই জানে না, আমি জানি না প্রথম স্বাধীনতা কি। আমি সেই সময় 71-এ আমি কোলের শিশু, আমার কোনো স্মৃতি মনে নেই। সো আমরা শুধু আসলে কেতাবে পড়েছি স্বাধীনতা কি, এবং বেশিরভাগই বানোয়াট গল্প কাহিনী পড়েছি।
ঠাকুরমার ঝুলির গল্পই বেশি ছিল। স্বাধীনতার প্রকৃত গল্প, মুক্তিযুদ্ধের প্রতি প্রকৃত ডিভোশন, ডেডিকেশন যেসব মুক্তিযোদ্ধাদের ছিল, মনের থেকে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছিলেন সেদিন, কোনো ভাতার লোভে না, হাসিনা সুবিধা দিবেন উত্তরকালে সেই লোভে না, সেই সব মুক্তিযোদ্ধাদের গল্প জানতে পারিনি, মুক্তিযুদ্ধের প্রকৃত গল্প জানতে পারিনি, কখনোই না। সব সময় বিষয়বস্তু ছিল কনকক্টেড, মেড আপ স্টোরিজ। এবং ঠাকুরমার ঝুলির গল্প, যা গত 15 বছরে হাসিনা আরও সুন্দর রূপ দিয়েছে, মুক্তিযুদ্ধের বেশিরভাগ গল্পকেই ঠাকুরমার ঝুলির গল্প বানিয়ে ফেলেছে। আর এটি ছিল হাসিনার ব্যবসা, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা। সো তাই আমার জন্য ছিল এটি আসলে প্রথম স্বাধীনতা। আমার চাইতে যারা সিনিয়র তাদের জন্য হয়তো দ্বিতীয় স্বাধীনতা, আমার জন্য এবং আমার ছেলের জন্য, দুজনের জন্য এটি ছিল 5 আগস্ট ছিল প্রথম স্বাধীনতা। এবং নিশ্চয়ই আপনাদের অনেকের জন্যই বিষয়টি এরকম। তো কেমন লাগলো বর্ণনা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে।